স্বাগত নিউজ 24 দেশ সংবাদে, সঙ্গে আছি আমি আসমাতুলি। বরিশালের বিভিন্ন স্থানে ফুটেছে কৃষ্ণচূড়া, সোনালু, রাধাচূড়া ও জারুল ফুল। গ্রীষ্মের খরতাপেও প্রকৃতি জুড়ে ফুলের নান্দনিকতায় চোখ জুড়িয়ে যায়। পথচারীরা পুলকিত নয়নে অবাক বিস্ময়ে উপভোগ করেন এই সৌন্দর্য। এ নিয়েও প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে বালুঘাটি বাল্কহেডের সঙ্গে স্পিড বোর্ডের সংঘর্ষে নিহত হয়েছে ২৬ জন। ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় ৮ ঘন্টা উদ্ধার তৎপরতার পর বেলা ৩:৩০টার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এই দুর্ঘটনায় এরই মধ্যে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বেলাল রিজভির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একের পর এক মরদেহ পদ্মা নদী থেকে তুলে আনছিলেন ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা। স্বজনদের আহাজারিতে ভারী পুরান কাঁঠালবাড়ি ঘাট এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে ৩০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট বাংলাবাজার ফেরিঘাটের দিকে যাচ্ছিল। স্পিডবোটটি বাংলাবাজার ফেরিঘাটের পুরান কাঁঠালবাড়ি ঘাটের কাছাকাছি আসার পর বালু বোঝাই বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হয়। এতে উল্টে যায় স্পিডবোটটি। এটা অনেক অতিরিক্ত যাত্রী ভরা ছিল, আর এই ড্রাইভার হয়তো কোনো নেশা করছে, এই কারণে আইসা এখানে এই বলগেটের সাথে এই কাঁঠালবাড়ি পুরান ফেরিঘাটে এই একটা বলগেটের সাথে এটা গোতাল আছে। লকডাউন অবস্থায় সিবোট বন্ধ থাকার কথা ছিল, কিন্তু এই সিবোট চলছে। আমাদের ওই আইন প্রশাসন বাহিনী এরা যদি পুরো নজর রাখতো তাহলে ৩০ জন ৪০ জন করে লোক সিবোটে আসতো না। এরকম দুর্ঘটনা আগে কখনো এই পর্যন্ত হয় নাই বা এরকম আমাদের চোখে পড়ে নাই। উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ পুলিশ। সহায়তায় এগিয়ে আসেন স্থানীয়রা। করোনার সংক্রমণ রোধে সারা দেশে নৌ চলাচল বন্ধ থাকার পরও সরকারি নির্দেশনা উপেক্ষা করেই শিমুলিয়া বাংলাবাজার রুটে স্পিডবোট চলছে। নেওয়া হয় অতিরিক্ত যাত্রীও। এই পর্যন্ত উদ্ধার করা হয়েছে ২৬টি লাশ এবং ৫ জনকে উদ্ধার করে হসপিটালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটা কিভাবে ঘটলো, স্পিডবোটের মালিককে এটা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ৩ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা সংক্রমণ ঠেকাতে বাস বন্ধ থাকলেও গণপরিবহনের মতোই চলছে মাইক্রোবাস ও প্রাইভেট কার। দেশের বিভিন্ন অঞ্চলের মতো একই চিত্র খুলনারও। বিভাগীয় শহরটিতে আশেপাশের জেলাগুলো থেকে গাদাগাদি করে যাত্রী আনা নেওয়া করে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা। প্রশাসনের নজরদারিও নেই সেখানে। শামসুজ্জামান শাহিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালের কাছে প্রতিদিন এভাবেই যাত্রীর অপেক্ষায় থাকে মাইক্রোবাস। এই বাহন এখন গণপরিবহনের বিকল্প। এগুলো চলছে মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের চোখের সামনেই। করোনাকালে বাস বন্ধ থাকায় বিকল্প আয়ের উৎস এগুলোই। মাইক্রোবাসের পাশাপাশি সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা চলছে বড় রুটে। তবে যে স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত বাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল তার কিছুই মানা হচ্ছে না। অনেক সময় ধারণ ক্ষমতার বেশি যাত্রীও তোলা হয়। এই তো বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, ঢাকায় যাচ্ছে, কুষ্টিয়া যাচ্ছে, যশোর যাচ্ছে, যাওয়ার তো আর বন্ধ নাই। এই শ্রমিকরা না খাওয়া শ্রমিকরা আছে, সাইডে মাইডে 250 টাকা নাই, এই এছাড়া কোনো বাড়তি কোনো টাকা পয়সা কোনো জায়গা নেই। মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন, ছোট পরিবহনে গাদাগাদি করে যাত্রী বহন করোনা সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। এ নিয়ে প্রশাসনের নজরদারি নেই। একটা মহেন্দ্র ৫ জন করে লোক যাচ্ছে, দূর দূরান্তের লোক যাচ্ছে। মনে করেন আমরা খুলনাতে আমাদের যশোর গাড়ি চলে, খুলনাতে তো মহেন্দ্র চলতেছে। সংগঠনের সভাপতি স্বাস্থ্যবিধি বাস্তবায়নের ব্যাপারে সম্মিলিত উদ্যোগের কথা জানিয়েছেন। একটা মহেন্দ্র 8 জন যাচ্ছে, সিএনজিতে 5 জন, একটা মাইক্রোয় যাইতেছে প্রায় 15-16 জন। যা কোনো স্বাস্থ্যবিধি তো দূরে থাক, করোনা ভাইরাসের যদি সংক্রমণ বাড়ায় তা এরাই বাড়াইতেছে। বিভাগীয় শহর হওয়ায় আশেপাশের কয়েকটি জেলা থেকে প্রতিদিন কয়েকশো যাত্রী যাতায়াত করে খুলনায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
করোনায় এখন সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে অক্সিজেনের। ভারতে এই জরুরি মেডিকেল পণ্যটির সংকট ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। তাই আগে থেকেই বাংলাদেশকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এমন বাস্তবতায় উত্তরাঞ্চলের হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে আশার আলো দেখাচ্ছে বগুড়ার নর্থ বেঙ্গল অক্সিজেন প্ল্যান্ট। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু করেছে কারখানাটি। আব্দুস সালাম বাবুর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার জন্য বগুড়ার শাহজাহানপুরের এই অক্সিজেন প্লান্ট এখন স্বস্তির জায়গা। দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর আগেই এই প্লান্ট নিয়ে পরিকল্পনা শুরু করেন তরুণ উদ্যোক্তা নুরুজ্জামান। গেল বছরের আগস্টের মাঝামাঝি শাহজাহানপুরের ডোমনপুকুর এলাকায় নির্মাণ শুরু হয়ে শেষ হয় চলতি বছরের 28 ফেব্রুয়ারি। তাকে আমরা 9 দিন অক্সিজেনটা রাখার পরে আমার সেটা স্টেবল হয়। এর মধ্যে যখনই আমরা অক্সিজেন বন্ধ করে দিই তখনই বাচ্চাটা আমার মনে হয় মারা যাচ্ছে। তো তখন আমি সিদ্ধান্ত নিই যে আমি একটা অক্সিজেন প্লান্ট দিব, যেটা মানুষের জীবন বাঁচায় আর কি। এই প্লান্টে এখন ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন বেশি তৈরি হচ্ছে। স্বল্প পরিসরে শুরু হয়েছে মেডিকেল অক্সিজেন উৎপাদনও। এসব জরুরি পণ্য উত্তরাঞ্চল ছাড়াও যশোর ও কুষ্টিয়ার ক্রেতারা নিচ্ছেন। উত্তরবঙ্গের যে চাহিদা, ইন্ডাস্ট্রিয়াল যে চাহিদাটা আছে সেটা পূরণের পাশাপাশি আমাদের এখানে যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ থেকে আমাদের এখানে ক্রেতারা আসে। ইন্ডাস্ট্রিয়াল মেডিকেলের সমস্ত সেবা ওরা এখান থেকেই পাচ্ছে, তাতে ওনাদের অর্থ কম লাগতেছে, প্লাস সময়ও অনেক বাঁচতেছে। সরকারি চিকিৎসকরা বলছেন এই প্লান্ট থেকে অক্সিজেন নিলে তার সময় ও অর্থ দুইই সাশ্রয় করবে। তবে এর জন্য প্রয়োজন সরকারি সিদ্ধান্ত। যদি এটার সরকার আমাদেরকে অনুমোদন দেয় যে সরকারি পর্যায়ে আমরা অক্সিজেন সেখান থেকে নিতে পারবো, তাহলে সেটা আমাদের জন্য খুবই ভালো হবে। কারণ অনেক সময় আমাদের দেখেছি যে অক্সিজেনের প্রয়োজন, আমার গাড়ি গিয়েছে ঢাকায়, সেখান থেকে আসতে সময় লাগছে। বাংলাদেশে মোট অক্সিজেন চাহিদার 20% আমদানি হয়। নতুন নতুন উদ্যোগ দিয়ে দেশকে রপ্তানিকারক হিসেবে প্রতিষ্ঠার সুযোগ রয়েছে বলে অভিমত শিল্প সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শুধু নামের একাংশের মিল থাকায় বিনা অপরাধে 1.5 বছরের বেশি কারাভোগ করেছেন টেকনাফের হাসিনা বেগম। চট্টগ্রামের কর্ণফুলী থানার একটি মাদক মামলায় 6 বছর সশ্রম কারাদণ্ডের আদেশ হয়েছিল টেকনাফের হাসিনা আক্তারের, কিন্তু সেই সাজা খাটছেন হাসিনা বেগম। সম্প্রতি চট্টগ্রামের আদালত মূল আসামির সাথে সাজা ভোগকারীর ছবির মিল অমিল তুলে ধরে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন কারা কর্তৃপক্ষকে। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। হাসিনা বেগম, পুলিশের কোনো অপরাধী তালিকায় নেই তার নাম। অপরাধ এক আসামির নামের প্রথম অংশ ও তার স্বামীর নামের একাংশের সঙ্গে মিল, তাই ঠিকানা জেলখানা। বন্দী আছেন 1.5 বছরেরও বেশি সময়। তার বাবার সাথে মায়ের নামের সাথে কোনো কিছুই মিল নেই, বয়সের সাথেও মিল নেই। ইভেন কি তার যে সন্তান আছে, এই সন্তানগুলোর সাথে ওই মহিলার সন্তানগুলোর সাথেও তো কোনো মিল নেই। 2017 সালের 24 ফেব্রুয়ারি কর্ণফুলী থানার মজ্জার থেকে 2000 পিস ইয়াবা সহ গ্রেপ্তার হয় হাসিনা আক্তার। 9 মাস জেল খেটে জামিন নিয়ে নিরুদ্দেশ হয় সে। বিচারে 2019 সালের 1 জুলাই 6 বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা হয় হাসিনা আক্তারের। কিন্তু 5 মাস পর টেকনাফ থেকে গ্রেপ্তার করা হয় হাসিনা বেগম নামে একজনকে। হাসিনা বেগম প্রকৃত আসামি নয় বলে প্রতিবেদনও দিয়েছে টেকনাফ থানা পুলিশ। ঈদে কুরবানি আমার মার কথা মনে পড়ে আমরা ফটোগার হয়ে গেছে। এখন আমার আব্বুও চলে গেছে আমাদেরকে ছেড়ে, আরেকটা বিয়ে করছে। আমার একটা ছোট্ট বোন আছে, এটা ওখানে থাকে, আমি এখানে চাকরি করি। আইনজ্ঞরা বলছেন আসামিদের পাশাপাশি এই ঘটনায় যারা জড়িত তাদেরও কঠোর শাস্তি দিতে হবে। যিনি এই কাজটা করছেন তার তো যাবজ্জীবন কারাদণ্ড, তো আপনার যেটা 3 বছর উনি তো খাটে নাই, 3 বছর তো এই মহিলা খাটছে। এখন সেই 3 বছর তার সাথে এই যে প্রতারণা করছে, তার জন্য সর্বোচ্চ শাস্তি তার হওয়া উচিত। এরকম বদলি সাজা কাটার আরও বেশ কয়েকটি ঘটনায় এরই মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে চট্টগ্রাম আদালতে। এটিকে আইনের শাসনের মধ্যে অশনি সংকেত বলছেন বিশিষ্টজনরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ছাগল চুরির অপবাদ দিয়ে 3 কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে 5 জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় 2 তরুণের অভিভাবক বাদী হয়ে রোববার বিকেলে ফুলবাড়ী থানায় উপজেলার
রামভদ্রপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুস্তাকিম সরকার সহ 8 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগ থেকে জানা যায়, শনিবার সকালে শিক্ষক মুস্তাকিম ও তার অনুসারীরা ওই 3 জনকে বুদ্ধিজীবী মোড় এলাকায় ডেকে নিয়ে যান। সেখানে তাদের গাছের সঙ্গে বেঁধে রড, পাইপ ও লাঠি দিয়ে বেদম প্রহার করা হয়। পরে ওই 3 কিশোরের পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছে। রোববার ওই নির্যাতনের ভিডিও ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। পুলিশ বলছে, এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মূল আসামি যে বাবু মাস্টার, তাকে আমরা আশেপাশে খুঁজে পাইনি এবং আমরা অব্যাহত রাখছি খোঁজার জন্য। আর বাকি 8 জন আসামির মধ্যে এজের নামের 2 জন আসামিকে আমরা 3 জন আসামিকে আমরা ধরতে সক্ষম হয়েছি। আর অজ্ঞাতনামা যাদের ওই ঘটনার সঙ্গে জড়িত সহযোগিতা করছে, ভিডিও ফুটেছে, তাদের চেহারা দেখা গেছে, তাদেরকে 2 জন আমরা নিতে পেরেছি। নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে স্বাগত আরেকবার দেশ সংবাদে। এবার সারা সৌজন্যে ঈদ বাজারের খবর। ঈদ বাজারের খবর জানা থেকে সাভার ও যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা ও রিপন হোসেন। শুরুতেই সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ঈদ ঘনিয়ে আসায় বাজারে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ তুলি আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছে সাভারের সিটি সেন্টারে। সাভারের ঈদ বাজারের মার্কেটগুলো কিন্তু এখন জমে উঠেছে এবং আপনারা দেখছেন যে এখানে কিন্তু যে এখন প্রতিটা দোকানগুলোতেই কিন্তু এখন ভিড় এবং যেহেতু ঈদ ঘনিয়ে আসছে এবং ক্রেতারা তারা তাদের যে মালামাল সেগুলো কিন্তু তারা কিনছে এবং কেনার জন্য কিন্তু তারা এগিয়ে আসছে এবং প্রত্যেকটা দোকানেই কিন্তু এখন ভিড় রয়েছে। আমরা একটু দেখাতে চাচ্ছি যে সরাসরি দোকানগুলোতে আপনি দেখছেন যে প্রচুর ক্রেতা তারা রয়েছে এবং সেখানে বাজারগুলিতে এবং মার্কেটগুলিতে প্রচুর ভিড় রয়েছে এবং ভিড়ে আমরা একটু আপনাদের সাথে একটু কথা বলতে চাই। এবারের আসলে যেহেতু করোনার মধ্যে কিন্তু অনেকেই কেনাকাটা একটু আগে ভাগেই সেরে নিতে চাচ্ছে, কি কি কিনেছেন? যে আমি আমার বাচ্চাকে নিয়ে আসছি বাচ্চা কেনাকাটার জন্য, আমাদের পরিবারের যারা আছে পরিবারের সবার জন্য টুকটাক কিছু কেনাকাটা করছি। এবার আমরা সবচেয়ে বেশি ভালো হচ্ছে যে আমরা দেখছি যে স্বাস্থ্যবিধি মেনে, আগে যেমন দোকানে দেখতাম আমরা প্রচণ্ড পরিমাণ ভিড় থাকে, একজনের উপর একজন দাঁড়ায় থাকে, এখন কিন্তু ঠিক তা নাই। অনেক ধন্যবাদ আপনাকে। দেখছেন যে এখন দোকানগুলোতে কিন্তু প্রচুর তারা ক্রেতারা আসলে মালামাল তারা কিনছে এবং তাদের নিজস্ব যেহেতু জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু তারা কিনতে ভিড় করছে। এই ছিল আমার কাছে সাভারের ঈদ বাজারের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, ধন্যবাদ আপনাকে। এবার যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, এখানে ঈদ বাজার কেমন জমে উঠেছে, বেচাকেনি কেমন হচ্ছে? ধন্যবাদ আপনাকে। ঈদের সময় যত ঘনিয়ে আসছে মার্কেটগুলোতে ভিড় ততই বাড়ছে। আমি রয়েছি যশোরের কালেক্টর মার্কেটে। এই কালেক্টর মার্কেটের চিত্রটি যদি এই ক্যামেরার মাধ্যমে আপনার দেখায় যে এখানে সময় ভিড় বাড়তে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে দোকানের সামনে এবং রাস্তায়ও অনেক মানুষ রয়েছে, তারা বিক্রি কিনি করছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছি, ব্যবসায়ীরা বলছেন যে তাদের দোকানে বিক্রি কিনি ভালো হচ্ছে। তারা বলছেন যে সকালের দিকে যে বিক্রি কিনিটা বেশি হয়, কারণ এই যে রমজান মাস রোজার সময়, কারণ আরেকটু পরে ইফতারের টাইম হবে, সে কারণে সকালের দিকে আমরা দেখতে পাই যে ভিড়টা বেশি। তবে এখনো ভিড়ের পরিমাণটা বেশি রয়েছে, আমরা এমনটি দেখতে পাচ্ছি। তো ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু অভিযোগ করছেন যে এই বছর যে বেচা কিনা হচ্ছে সেক্ষেত্রে তাদের দামটা একটু বেশি পড়ছে তাদের পোশাকের ক্ষেত্রে। তো সব মিলে এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ পিসি স্টুডিওতে আপনার কাছে তুলি। রিপন, ধন্যবাদ আপনাকে। সাভার ও যশোর থেকে ঈদ বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বর্ষায় জলবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাবে ক্ষেত ফেটে চৌচির।
চাপ পড়ত ভূগর্ভস্থ পানিতে। এবার রাজশাহীর 3 উপজেলায় জলাবদ্ধতা দূর করে সেচ সুবিধা নিশ্চিতে 28 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। এতে ফসলের উৎপাদন বেড়েছে দাবি কর্তৃপক্ষের। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। শুষ্ক মৌসুমে পানির অভাবে ফসল হতো কম, আবার বর্ষায় তলিয়ে যেত ফসলের মাঠ ঘরবাড়ি। সেচে ভরসার খালগুলো ছিল পলিতে ভরা। এই খালটা কাটি এখন পানিটাই জমদি লালি করা আছে, লালি দিনে আমি যাই। বরিন্দ আমাদের খাল খনন কেটে ক্যানেল কাটিছে, এর জন্য আমাদের বিলে এবার আবাদও ভালো হয়েছে। রাজশাহীর 3টি উপজেলায় জলাবদ্ধতা দূর করতে ও ভূপরিস্থ পানির মাধ্যমে সেচ সুবিধা সম্প্রসারণে উদ্যোগ নেয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। 2018 সালে শুরু হয়ে এবছর শেষ হওয়া প্রকল্পটিতে ব্যয় হয়েছে 28 কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়নের ফলে বাঘা, চারঘাট ও পবা উপজেলায় জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি ফসলের উৎপাদন বেড়েছে। পাটে, ধানে, আমে এইসব সেচটা দিতে খুবই আমার সুবিধা। এই ক্যানেল কাটার পরে আমরা মোটামুটি সবাই ধান টান এবার সবই হয়েছে। এখন এই 3 উপজেলায় ভূগর্ভস্থ পানি ব্যবহারের চাপ কমেছে, সুবিধার আওতায় এসেছে 12,000 কৃষক পরিবার, দাবি প্রকল্প পরিচালকের। পানিতে ফসল নষ্ট হইতে ফসল সহজে এখন নিষ্কাশন হচ্ছে, জলাবদ্ধ জমি আর থাকছে না, লোকজন সহজেই তাদের ফসল ঘরে উঠাইতে পারতেছে এবং প্রায় 12,000 কৃষক পরিবার এতে উপকৃত হচ্ছে। সেচ সুবিধা সম্প্রসারণের ফলে 1,400 হেক্টর জমিতে অতিরিক্ত 7,700 মেট্রিক টন ফসল উৎপাদন হচ্ছে বলে জানিয়েছে বিএমডিএ। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হলেও যশোরে এখনও দেখা মেলেনি বৃষ্টির। এ কারণে কমেনি গরমের তীব্রতাও। তাবদাহে জনজীবন যেমন বিপর্যস্ত হয়ে পড়েছে, তেমনি রোজাদাররাও পড়েছেন বিপাকে। আবহাওয়া অফিস বলছে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা 37.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যশোরে। তবে এই অবস্থা আরও 2 দিন থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিন ধরে প্রচণ্ড তাপদাহে পুড়ছে যশোর অঞ্চল। সকাল থেকেই সূর্যের বিচ্ছুরণে মধ্যবেলায় প্রকৃতি নেয় অগ্নিরূপ। এর মধ্য দিয়েই কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষের। হঠাৎ করে গরম বেড়ে যাওয়ায় অস্থির জনজীবন। গরমে কাজ করা যাচ্ছে না, হাঁপায় যাচ্ছে, ঘেমে যাচ্ছে, খুব অশান্তি লাগতেছে ভাই, শরীর তো মানে অজ্ঞান লাগতেছে। বাসার থেকে বেরোলি ঘেমে যাইতেছি, গোসল হয়ে যাচ্ছে। রোজা থেকে খুব কষ্ট হচ্ছে এবং তীব্র পানি পিপাসা লাগতেছে। প্রচণ্ড গরমে নানা রোগেও আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। করোনা মহামারীর এই সময়ে জ্বর, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন রোগীরা। আর রোজাদারদের ইফতারের পর প্রচুর পরিমাণে পানি ও ফল খাবারের পরামর্শ দিলেন চিকিৎসকরা। গ্রীষ্মকালে যে আমাদের শরীর থেকে যেটা বের হয়ে যায় পানি, শুধু আমাদের যে পানি বের হয় না, আমাদের কিছু ইলেকট্রোলাইট যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড এগুলো কিন্তু আমাদের শরীর থেকে বের হয়ে যায়। তো এই জিনিসগুলো কিন্তু শুধুমাত্র পানি খেলে আমাদের পূরণ হবে না। তো এই ইলেকট্রোলাইটসের ঘাটতি পূরণ করার জন্য অবশ্যই আমাদের ফলমূল খেতে হবে। এর আগে যশোরে 2014 সালের 23 এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ওঠে 40.7 ডিগ্রি সেলসিয়াস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশ সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি। সঙ্গে আবারও স্বাগত দেশ সংবাদে। সিরাজগঞ্জের বেলকুচিতে প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। সোমবার সকালে বেলকুচি উপজেলার শোলাকোড়া গ্রামে এই ঘটনা ঘটে। বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা জানান, সঞ্জয় সরকারের সাথে পূজার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। কয়েকদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য হয়। অন্যদিকে পূজার বাবা পবিত্র সরকার মেয়ের বিয়ের জন্য পাত্র দেখতে শুরু করেন। এতে প্রেমিক সঞ্জয় সরকার ক্ষুব্ধ হয়ে ওঠেন। এই অবস্থায় সোমবার সকালে পূজার বাড়ির উঠানে কাজ করার সময় পেছন থেকে ধারালো ছুরি দিয়ে সঞ্জয় তাকে ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে। এ সময় পূজার চিৎকারে আশেপাশে লোকজন ছুটে আসেন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বাগেরহাটের পূর্ব সুন্দরপুর বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভার্নি টহল ফাঁড়ের কাছে 2 নম্বর কম্পার্টমেন্টের বনে আগুন লেগেছে। প্রায় 3 একর বনে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও সুন্দরবন সুরক্ষায় ভিটিআরসির টিমের সদস্যরা। এর আগে গেল 8 ফেব্রুয়ারি পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাড়া রেঞ্জের ধানসাগর টহল ফাঁড়ের কাছে 27 নম্বর কম্পার্টমেন্টের বনে আগুন লেগে পুড়ে যায় 5 শতক বনের গাছপালা ও লতাগুল্ম।
চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলায় কর্মহীন ও অসহায় মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে 140 জনকে চাল, আলু, তেল, চিনি ও পেঁয়াজ তুলে দেন জেলা প্রশাসক। মেহেরপুর ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর এসব উপহার তুলে দেওয়া হয়। এছাড়া ময়মনসিংহে গণপরিবহন শ্রমিক ও কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী। এদিকে চট্টগ্রামের 12,000 মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন জেলা পরিষদের চেয়ারম্যান। এদিকে শহীদ AHM কামারুজ্জামান ও জাহানারা জামান ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহীতে গরিব দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সকালে নগরীর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মাঠে এসব উপহার সামগ্রী তুলে দেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। প্রায় 2000 পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। সময় হলো আরও একটি বিরতির। সঙ্গে আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। করোনার দ্বিতীয় ঢেউ বিপর্যস্ত জনজীবন। তবে মানব সভ্যতার এমন দুর্যোগেও প্রকৃতির নিয়মে বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে ফুটেছে বাহারি রঙের ফুল। ডানা মেলেছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু, জারুল সহ নানা ফুল। গ্রীষ্মের এমন খরতাপেও প্রকৃতি জুড়ে এসব ফুলের নান্দনিকতায় চোখ জুড়িয়ে যায়। প্রকৃতি তার রঙিন আভা দিয়ে করোনা ম্লান করে দেবে, এমনটাই মনে করেন প্রকৃতিপ্রেমীরা। রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বরিশাল নদীবন্দরের স্টিমার ঘাটে সারি সারি কৃষ্ণচূড়ায় ফুটেছে লাল ফুল। বঙ্গবন্ধু উদ্যান ও লেকের বিভিন্ন স্থানে ফুটেছে কৃষ্ণচূড়া, সোনালু, রাধাচূড়া, জারল ফুল। এছাড়া নগরীর বাংলা বাজার, বটতলা, পশু হাসপাতাল এলাকা, BM কলেজ ক্যাম্পাস, শেরেবাংলা মেডিকেল ক্যাম্পাস সহ নগরীর সর্বত্র ফুটেছে মৌসুমী বাহারি ফুল। নগরের হিমনির পুকুরে ফুটেছে শ্বেতপদ্ম। প্রকৃতি দেখতে তো ভালোই লাগে, যেন প্রকৃতির নিঃশ্বাস ফেলতে পাচ্ছি, পাখির কলতান শুনতে পাচ্ছি। নতুন রঙে রাঙাচ্ছে ফুলটা, এগুলো দেখে আমাদের মনের খোরাক জোগাচ্ছে, আমাদের ভালো লাগতেছে, আমরা উৎফুল্ল হচ্ছে আর কি। গ্রীষ্মের এমন খরতাপেও প্রকৃতি জুড়ে এসব ফুলের নান্দনিকতায় চোখ জুড়িয়ে যায়। পথচারীরা পুলকিত নয়নে অবাক বিস্ময়ে উপভোগ করেন এই সৌন্দর্য। করোনা মহামারীর এই সময়েও ফুলের সৌন্দর্য তাদের বিমোহিত করে। করোনা এবং আমাদের চারপাশের যে বিরূপ পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশের মধ্যে প্রকৃতির যে পরিবর্তনটি আসছে, এটা আমাদের মনকে এবং আমাদের চারপাশের পরিবেশকেও আরও পরিবর্তন নিয়ে আসবে। রাস্তার পাশে যত ফুলের গাছ বা ফলের গাছ, ঔষধি গাছ এগুলো লাগাবে আমাদের জন্য, সবার জন্য ভালো। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিতভাবে এসব গাছ রোপণ করতে পারলে প্রতি বছর এপ্রিল থেকে জুন পর্যন্ত ভালোবাসার রঙে সুশোভিত হবে পরিবেশ, প্রকৃতি। রঙের যে কম্বিনেশন, এই কম্বিনেশনগুলো কিন্তু মনের একটা আলাদা প্রশান্তি তৈরি করে। সো সেই জায়গাগুলোতে যদি আমরা আরও বেশি কাজ করি, তাহলে কিন্তু তার অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, বেদর গুরুত্ব রয়েছে, সব কিছুতে কিন্তু এর একটা আলাদা একটা গুরুত্ব বহন করবে। সরকারি ও ব্যক্তি উদ্যোগে ফলজ ও কাঠ গাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফুল গাছ রোপণের উপর গুরুত্বারোপ করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নইলে যান্ত্রিকতা আর ব্যস্ততার ভিড়ে একসময় খর্ব হবে প্রকৃতির সৌন্দর্যের ভারসাম্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার কৃষি সংবাদ। মধুমাস জ্যৈষ্ঠের আগেই সাতক্ষীরার বাজারে উঠেছে গোবিন্দভোগ, গোপালভোগ সহ কয়েক প্রজাতির আম। আনুষ্ঠানিকভাবে বৈশাখের 18 তারিখ থেকে আম পড়া শুরু হয় সাতক্ষীরার বাগানগুলোয়। এবারও একটি বড় চালান রপ্তানি হচ্ছে ইউরোপে। তবে গণপরিবহনের কারণে আমের পাইকার না আসায় দাম নিয়ে হতাশায় বাগানিরা। শাকিলা ইসমিন জুয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আবহাওয়ার বিচিত্রতায় দেশের অন্য জেলার তুলনায় কিছুটা আগে আম পাকে সাতক্ষীরায়। এজন্য জ্যৈষ্ঠ শুরুর আগেই বাজারে উঠতে শুরু করেছে আধা পাকা আম। চাষিরা বলছেন, বোম্বাই, গোলাপখাস, খিরসাই, গোবিন্দভোগ, গোপালভোগ সহ কয়েকটি জাত এখন বাজারে। আমাদের প্রথম ভাঙা পড়ছে গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, সৌরিখাস, এগুলো আমাদের পাক ধরেছে, সব গাছে পাকা। মৌসুমের শুরুতেই বাজারে আসায় সাতক্ষীরার আমের চাহিদা থাকে বেশি। তবে গণপরিবহন বন্ধ থাকায় আড়তগুলোয় পাইকার কম, এজন্য দামও মিলছে না আশা অনুযায়ী। ঢাকা, চিটাগাং, সিলেট, ভৈরব, কিশোরগঞ্জ, বাংলাদেশের যেসব এলাকা থেকে আমাদের আম কেনার জন্য পাঠিয়ে আসতো, তারা এবছর কেউ বাজারে নাই। গতবার
2800 টাকা বিক্রি হয়েছে, এবার দেখা যাচ্ছে বিক্রি হচ্ছে দিকে গণপরিবহন না আসার কারণে আমের দাম কম। 1600 টাকা বিক্রি হয়েছে, গত বছর 2200 টাকা 2000 বিক্রি হয়েছিল, এবছর লস হয়ে গেছে। শিপমেন্ট জটিলতায় গোবিন্দভোগের প্রথম চালান রপ্তানি বন্ধ হলেও আগামী 9 মে সাতক্ষীরা থেকে 1 মেট্রিক টন আম যাবে ইউরোপে। কৃষি কর্মকর্তারা জানান এবার 500 মেট্রিক টন আম রপ্তানির কথা রয়েছে। বিশেষ করে জার্মানি, ইতালি, ফ্রান্স এবং ইংল্যান্ডে আমাদের এই সাতক্ষীরার আমগুলো যাবে। এর ভিতরে গোবিন্দভোগ, ল্যাংড়া, হিমসাগর এবং আম্রপালি এই আমগুলো আছে। অপরিপক্ক আম পেড়ে কেমিক্যাল দিয়ে যাতে না পাকায় সেদিকে আমরা সজাগ দৃষ্টি রেখেছি। হেক্টর প্রতি 9 থেকে 10 টন ফলন হিসেব করে সাতক্ষীরায় এবার আম উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 40,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এখন এই পর্যন্তই। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv তে। ধন্যবাদ।